প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে, গিয়ে দেখি অনেক মানুষ। সিরিয়ালটা দিতে গেলাম, চেম্বারে ঢুকতে গেলে 500 টাকা। আমি গিয়ে পিএসকে বললাম, আমার সিরিয়ালটা দাও। পিএস বলল সিরিয়াল শেষ। আমি বললাম সিরিয়াল শেষ মানে? পিএস বলল আরো 20 জন রোগী আছে, তাদেরকে দেখেই ম্যাডাম চলে যাবে। আমি বললাম তাহলে আমি? পিএস বলল আগামীকালকে দেখাইয়েন। আমি বললাম আগামীকালকে মানে? আরে ভাই একটু সিরিয়ালটা দেন ভাই, আমাকে ম্যাডাম চিনে। পিএস বলল কিন্তু আমি তো চিনি না আপনাকে। আমি বললাম দূর ভাই, আপনার ভিতরে তো কোনো মানবতা নাই। পিএস বলল আরে ভাই আপনাকে যদি আমি এখন দিই তাহলে তো কালকে থেকে আমার চাকরি শেষ। আমি বললাম আপনার চাকরি শেষ মানে? পিএস বলল আমি একদিন আপনার মতো একজনকে দয়া মায়া করে বাইরে সিরিয়াল দিয়েছিলাম, ম্যাডাম প্রচন্ড রেগে গেল আর আমার চাকরিটা নোট করে দেয়। পরে আবার অনেক মিনতি করার পর চাকরিটা আবার ঠিক করলাম। শুনেন ভাই, ম্যাডাম প্রচন্ড জেদি, কোনো ভুল টুটি হলেই রেগে যায়, তাই আমাদেরকে সাবধানে থাকতে হয়। সেই জন্য ভাই আমি এত বড় রিস্ক নিতে পারবো না। আমি বললাম ইটস ওকে, আপনি আগে বললে তো হতো। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করা যায়। আগামীকালকে আবার আসবো, আগামীকালকে আসতে পারবো না, আগামীকালকে কোচিং আছে, কলকে দিব যদি রেগে যায়। এখন শুধু একটাই উপায়, অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ম্যাডামকে ধরতে হবে। কেন জানি না ডক্টর আমার একটু বেশি কেয়ার করতেছে। কেয়ারের পিছে কি অন্য কোনো কারণ আছে? থাকলেই ভালো, কারণ ডক্টরকে প্রথম দেখে আমি ক্রাশ খেয়েছি। এক জায়গায় বসে অপেক্ষা করলাম, 1-2 জন করে 10 থেকে 12 জন চলে গেল, তারপর অসহ্য লাগতেছে। মনে হচ্ছে আরো 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। আমি আর অপেক্ষা করতে পারতাছি না। আসরের সময় হয়ে গেছে, ভাবতেছি চলে যাব। না কোনোভাবে হার মানলে চলবে না। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোরিং কাজ হলো অপেক্ষা করা। এদিকে আবার ঘুম আসতেছে। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম, আর যদিও আমি সিরিয়ালটা পেতাম আমাকে 20 জনের পরে ঢুকতে হতো, যা বোঝা যাচ্ছে আমাকে অপেক্ষা করতেই হতো। অবশেষে এই 20 জন রোগী শেষ হলো। ঠিক 20 মিনিট পরেই ডক্টর বের হলো। আমি ডক্টরের সামনে গিয়ে বললাম ম্যাডাম আমি আলফি। ডক্টর বলল এখন আমার রোগী দেখা হবে না, আগামীকালকে দেখবো। আমি বললাম আপনি আমাকে আগামীকালকে বলছেন চেম্বারে আসতে। ডাক্তার বলল লিসেন, সরি শুনেন, আমি আর এখন কোনো রোগী দেখবো না, ক্লিয়ার। এই বলেই ডক্টর চলে যাচ্ছে। এই ব্যবহারটি ডক্টর কাছ থেকে আশা করিনি আমি। তার আমার মেয়ে একটা পিএস এসে আমার কানে কানে বললো, পিএস বলছি না আগামীকালকে আসতে, শুধু 4 ঘন্টা অপেক্ষা করলেন। আর আমার শরীরটা জ্বলে উঠলো। ঠিক আছে, 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম। আমি ভাবতেছিলাম ম্যাডাম একজন ভালো মানুষ, এখন দেখতেছি ডাইনি। আর বলো এই ডক্টরের নাম মুখে আনবো না। যত সব ফালতু ডক্টর, টাকার জন্য তারা সবই করতে পারে। এখন যে চেম্বারে ঢুকতে টাকা লাগবে না, অপেক্ষার কথা বাদই দিলাম, দেশে যেন ডক্টর মাত্র একটাই। এসব কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফাইন বললো দোস্ত কোথায় ছিলি এতক্ষণ? আমি বললাম আর বলিস না, যত সব ফালতু ডক্টর, মানবতা বলতে ওদের কাছে কিছু নাই। কেন জানি না এইসব ফালতু ডক্টর এই দেশে জন্মায়। ফাইন বললো কি হয়েছে ওইটা তো বল। আমি ফাইমকে ডক্টর কাছে যাওয়ার পরে কি ঘটলো সবকিছু বললাম। এসব কথা শুনে ফাইম ডক্টরকে জানা তা বললো। আমি বললাম আমি আর জীবনে এই ডাইনি ডক্টরের কথা মুখে আনবো না। ফাইম বললো হ্যাঁ ঠিক আছে, দেশে কি ডক্টর একটা নাকি? আমি আর ফাইম বকাঝকা করে শরীরে জিদ মিটালাম। আসলে আমি একটা বোকা না হলে কি 4 ঘন্টা বসে থাকতাম? একটু পরে বাবার কাছে ফোন দিলাম। আমি বললাম কেমন আছো আব্বু? আব্বু বললো ভালো আছি, তুই কেমন আছোস? আমি বললাম ভালো, সকালবেলা আম্মুর সাথে কথা বলছিলাম। আমি বললাম আপনি কি বলেন? আব্বু বললো আমি তোর মার সাথে একমত। ছেলেবেলে কোন কোম্পানির সাথে শেয়ারে আছে, তার মা আর বোন বাড়ি দেখছে, তাদের পছন্দ হয়েছে। আমি বললাম আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়, আর 5 লক্ষ টাকা যৌতুক আমাদের জন্য বেশি হয়ে যায় না? আব্বু বললো কি করণ যাইবো, এখন তুই কত দিতে পারবি? আমি বললাম আমি 1 লক্ষ টাকা দিতে পারবো। আব্বু বললো বাকিগুলো কে দিবে? আমি বললাম আমি এর থেকে বেশি টাকা দিতে পারবো না। আমি বললাম আমি এতদিন খেটে খুটে যত টাকা জমিয়েছে ততটুকু দিয়ে দিচ্ছি, না পারলে খেতটা বিক্রি করে দেন, আর যৌতুকটা পরে দিলেও চলবে। আর আমি বললাম আমি এর থেকে বেশি টাকা দিতে পারবো না। বাবা বললো তোর উপর আর চাপ দিব না, তুই যতটুকু পারো ততটুকু দে। আমি বললাম বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানাইন। বাবা বললো ওকে তোকে জানাবো, তো রাখি কেমন? কল কেটে দিয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, যাক মনটা এখন হালকা হয়েছে। একটা উপায় তো বের হলো, যদি বেশি অসুবিধা হয় তবে 1 লাখ টাকার জায়গায় 1.5 লাখ টাকা দিবনে। এখন আমার প্রয়োজন একটু ঘুম। কিসের ওষুধ খাবো? ডাক্তারের কথা মনে পড়লে গা জ্বলে ওঠে। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মাত্র চোখটা লাগলো, মাত্রই চোখে ঘুম আসলো, সাথে সাথে কে দিল কল। রিসিভ করেই বললাম আসসালামু আলাইকুম। কে? ওই পাশ থেকে বললো আগেই বলেনি সরি আমি আনিকা ডক্টর। আমি বললাম কোন ডক্টর আনিকা? আমি তো কোনো আনিকাকে চিনি না। ডক্টর বললো আমি আপনার ডক্টর। আমি বললাম শুনেন আমি কোনো ডক্টর দেখাইনি, আর আপনাকেও আমি চিনি না। ডক্টর বললাম তো সরি। আমি তো অবাক, ডক্টর আমাকে ফোন দিয়েছে আবার আমাকে বলে নাকি সরি, ভাবতে অবাক লাগছে। আমি বললাম আচ্ছা আপনি কি আমাকে চিনেন নাই? ডক্টর বললো না। আমি বললাম এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই তো বললাম আমি আলফি, মাথা ব্যথা করে আমার। ডাক্তার বললো খেয়াল করি নাই। বুঝে নেই তো এতক্ষণ রোগী দেখলে মাথা এমনিতে ঠিক থাকে না, আবার সারাদিনে ক্লান্তি, তার উপরে কথা হলো আমি আপনাকে চিনতে পারি নাই। পরে আবার আমি আমার পিএস কে পাঠাই, তারপরে দেখি আপনি চলে গেছেন। আমি বললাম তো এখন কি জন্য কল করছেন? ডাক্তার বললো সরি বলতে, কারণ আমি চাই
চাই না কারো চোখে খারাপ হয়ে থাকতে, তাহলে চলে আসেন আগামীকালকে আমার চেম্বারে। আমি বললাম আজকে যদি আমাকে কল না দিতেন আপনি, তাহলে আপনি আমার চেহারাটাও দেখতে পেতেন না, তখন তো আপনি আমার কাছে একজন ডাইনি এবং ডাইনি ডক্টর হিসেবে পরিচিতি থাকতেন। ডাক্তার বললো আর এখন? আমি বললাম একজন গুড ডক্টর, গুড গার্ল এবং নাইস লেডি। ডক্টর বললো থ্যাঙ্কস, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি বললাম ওয়েলকাম। ডক্টর বললো আগামীকালকে আসবেন তো? আমি বললাম দেখি আগামীকালকে আসতে পারি কিনা, আগামীকালকে কাজের চাপ অনেক বেশি তো। ডাক্তার বললো আসবেন কিন্তু, আমি কিন্তু ওয়েট করবো। আমি বললাম ওকে আসবো, তো কয়টা বাজে আসবো? ডাক্তার বললো 5টার দিকে আসতে পারেন। আমি বললাম সন্ধ্যার সময় না আপনি চলে যাবেন? ডাক্তার বললো আগামীকালকে একটু মিটিং আছে। আমি বলছি ওকে বাই, এই বলেই ফোনটা কেটে দিলাম। আর কিছুক্ষণ একটু বিশ্রাম নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠি, কোচিং এ গেলাম, কোচিং শেষ করে গেলাম কলেজে। সারাদিনের কাজের চাপও শেষ। 5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম, মাথাটা যেন ধরে আছে, মন চাইতেছে ঘুমাতে, কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। বিছানা থেকে উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই। আমি গিয়ে টোকা দিলাম দরজাতে, ভিতর থেকে বললো আসেন। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ডক্টর বললো ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি বললাম থ্যাঙ্কস। আজ ডক্টরের খয়েরি কালার একটি বোরকা পরলো এবং সাদা কালার ওড়না দিয়ে স্কার্ট পরা, মন চাচ্ছে শুধু তাকিয়ে থাকতে। ডাক্তার বললো শরীর ঠিক আছে আপনার? আমি বললাম না, মাথাটা যেন কেমন লাগতাছে। ডক্টর বললো কেমন লাগতাছে? আমি বললাম যেরকম সবসময় লাগে। ডাক্তার বললো তাহলে আমি আপনাকে নতুন কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, আপনি ওগুলো খাবেন। আমি বললাম আগের গুলো? ডাক্তার বললো আগের গুলো খাবেন, এগুলো খাবেন একসাথে। ডাক্তার বললো যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আমি বললাম তাহলে আর কি করবো, আপনাকে মনে মনে ধন্যবাদ দিব। ডাক্তার বললো মন কালো করে। আমি বললাম আমি তো আপনার থেকে ছোট। ডাক্তার বললো আমি বললাম তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন। ডাক্তার বললো আপনি রাগ করবেন না তো? ডাক্তার বললো থ্যাঙ্কস। আমি বললাম ওয়েলকাম। ডাক্তার বললো আপনার ফেসবুক অ্যাকাউন্ট গেটে দেখলাম, আপনার উপর অনেক মেয়ে ক্রাশ, আপনি কি কাউকে লাভ করেন না? আমি বললাম না, এখনো সিঙ্গেল। ডাক্তার বললো এত সুন্দর একটা ছেলে, তার উপর আবার সিঙ্গেল। আমি বললাম আসলে মনের মতো কাউকে পাচ্ছি না তো, আর এইভাবে 5-6টা লাভ করার থেকে ভালো না একজনকে ভালোবেসে সারা জীবন আগলিয়ে রাখতে পারবো বুকের মধ্যে। ডাক্তার বললো ঠিক বলছেন। আমি বললাম আপনার সম্বন্ধে কিছু বলেন। এমন সময় কে জানি ডাক্তার ফোনে কল দেয়। ডাক্তার বললো হ্যালো আশিক, কি করো? ঘুরতে আসছো? কার সাথে? বন্ধুর সাথে? আচ্ছা ভালো করে চিল করো, আমি চেম্বারে রুগী দেখছি। ওকে বাই বেবি। আমি মনে মনে ভাবছি কে হতে পারে, বন্ধুর সাথে তো এইভাবে কেউ কথা বলে না। লাস্টে বেবি বলার কারণে আমার সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ডক্টর বিএফ, এটাই ছিল আমার কপালে। অনেকদিন পর একটা মেয়ে পছন্দ হলো, তার বেলে বয়ফ্রেন্ড আছে। আমি বললাম কে ছিল? ডক্টর বললো বয়ফ্রেন্ড। আমি বললাম মনটা খারাপ করে। ডক্টর বললো রাগ করছেন? আমি বললাম রাগ করবো কেন, কেন জানি না আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। ডাক্তার বললো এ কি তুমি কাঁদছো? কষ্টের কথা না বলে মিথ্যা বললাম। আমি বললাম ডক্টর বললো আচ্ছা ঠিক আছে, এই নাও টিস্যু, চোখ মুছো। আমি বললাম থ্যাঙ্কস। আমি চোখটা মুছে চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম, ডক্টর আমার চোখের দিকে তাকালো, দুজনের চোখেই একসাথে হলো। ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে, সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টরের চোখ নিচে নামছে না, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে বললাম, আমি বললাম তো ডক্টর আমি চলে যাই? ডাক্তার বললো আরেকটু বসেন, আমিও বের হবো। একটু পরে দুজনে হসপিটাল থেকে বের হয়ে আসলাম। একটা কথাও বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে সুখে থাকুক, আমি আমার রাস্তা দেখি। দুজনে পাশাপাশি হাঁটতাছি। আনিকা বলল আমার সম্পর্কে আপনাকে কিছু বলা হয় নাই। আমি বললাম আরেকদিন শুনবো। ডক্টর বললো ওকে। আমি বললাম আচ্ছা ডক্টর আপনি তো আমার বড়, আপনাকে আনিকা আপু বলে ডাকি, রাগ করবেন না তো? ডাক্তার বললো আপু বলার দরকার নাই, ডাক্তার বলে ডাকবা। আমি বললাম আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের সম্বন্ধে কিছু বলুন। ডাক্তার বললো তার নাম আশিক, সে একটা জব করে, তার সাথে আমার দেখা হয়েছে কানাডায়। আমি বললাম আপনি কানাডায় গিয়েছিলেন, আপনারাই পেরেছেন জীবনে কিছু করতে। ডাক্তার বললো থ্যাঙ্কস। আমি বললাম তাহলে আমি যাই। ডাক্তার বললো বাই। আমি বললাম গুড বাই। আমি একটা রিক্সা ডেকে চলে আসলাম। মনে মনে ভেবেছিলাম এটাই হয়তো বা ডাক্তারের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসি, এসেই ফাইমের সাথে কথা না বলে ঘুমিয়ে পড়ি। আনিকে এরকম বিভ্রান্তিকর অবস্থা আগে কখনো পড়েনি। আলফি যে কান্না করে দিবে এটা কে জানে। আসলে আলফিকে প্রথম থেকে আনিকের কাছে ভালো লেগে যায়, কিন্তু আনিকের তো একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাটা আনিকা আলফিকে কিছুদিন পরে বলতো। আনিকা মন থেকে চাইতেছে আশিকের সাথে ব্রেকআপ করবে, কারণ কিছুদিন আগে সানিকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক আনিকাকে কেয়ার করে না, কারণ হয়তো বা আশিক আনিকা থেকে ভালো কাউকে পেয়ে গেছে। আনিকা বাসায় আসলো। আনিকারও 2 বোন, আনিকা বড়, আনিকার ছোট বোনের নাম শারমিন। বাবা মা দুজনে আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে রুমে এসে আশিককে কল দিল। ব্যস্ত আছে, 2বার ডায়াল করার পরেও ঢুকলো না। পরে আশিক কলটা ধরলো। আনিকা বললো কার সাথে কথা বলতাছো? আশিক বললো আরে আমার অফিসের একজন স্যারের সাথে কথা বলতাছি। আনিকা বললো মিথ্যে কথা বলো কেন? আশিক বললো আনিকা তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো। আনিকা বললো তুমি চেঞ্জ হও নাই? আশিক বললো না। আনিকা বললো তাহলে তুমি তোমার কল লিস্টের স্ক্রিনশট দাও, কোনো চালাকি করবা না, কল কাটবা না কিন্তু। আশিক বললো কেন তোমাকে আমি আমার কল লিস্টের স্ক্রিনশট দিব? আনিকা বললো এই কথা দ্বারাই বোঝা যায় তোমার ভিতরে সমস্যা আছে। আশিক বললো তোমার সাথে কথা বলতে
বলতে আমার ভালো লাগে না। আনিকা বলল ভালো লাগবে কি করে, আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো তো। শয়তানটা ফোন কেটে দিল। ব্যাকআপ যেহেতু করে ফেলবে এত ঘুরেতেছস কেন। শারমিন ঢুকলো আনিকার রুমে, ঢুকেই বলল কাকে এত গালি দিতেছস আপু। আনিকা বলল কাউকে না। শারমিন বলল দেখতো আপু এই দুজনের মধ্যে কাকে ভালো লাগে তোর কাছে। আনিকার তাকাইতে মন চাইতে আছে না, তারপরও তাকালো শারমিনের ফোনের দিকে, দেখলো আলফি এবং অপরিচিত একটা ছেলে। আনিকা বলল তুই এই ছবি কই থেকে পাইছস। শারমিন বলল তুই চিনস। আনিকা বলল শারমিন বলল তুই কি করে চিনস। আনিকা বলল আগে তুই বল। শারমিন বলল সে আলফি, আমার কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, অধিকাংশ মেয়েরই ক্রাশ, কিন্তু সে আবালের মতো সারাদিন কাজে করে, কোনো মেয়েদেরকে পাত্তা দেয় না। আনিকা বলল তোর ক্রাশ। শারমিন বলল না, দেখ তার হাবা বাবা বন্ধুটার উপর ক্রাশ খাওয়া আমি। এই বলে আনিকা শারমিনের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে ফটোটা দেখতে লাগলো। আনিকা বলল আলফির উপর যতগুলো মেয়ে ক্রাশ খাইছে তার একটা লিস্ট আমাকে দিবি। শারমিন বলল কেন, তুইও কি ক্রাশ খাইছস? তাহলে আশিক ভাই। আনিকা বলল সে আমার পেশেন্ট। অনিচ্ছাকৃত ভাবে আনিকা শারমিনের মোবাইলে ফটোগুলো দেখতেছে, একটা ছবির উপর চোখ আটকে গেল। গাইজ 12 মিনিটে একটা পার্ট ইউটিউবে আপলোড করলাম, সবাই একটু ভালো ভালো করে সাপোর্ট করবেন। আমি চাইতেছি টিকটকে এটা আর কন্টিনিউ না করে ইউটিউবে কন্টিনিউ করবো। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন।